নমস্কার, আমি সুদীপ। আপনারা দেখেন টাইমস অফ হিন্দু। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি শ্রী দেবাশিস সিং। তো আমরা মোটামুটি জানি দেবাশিস বাবু যে সুপ্রিম কোর্টের ডিএস যে রায়দান সেটা কমপ্লিট হয়ে গেছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট সরকার পক্ষকে 2 সপ্তাহ এবং আপনাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছিল রিটার্ন সাবমিশনের জন্য। কালী পুজো আজকে, তারপরেই রায়দান ঘোষণা করার একটা কথা ছিল। তো সেই রায়দানটা কবে হচ্ছে সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। প্রথমে আপনাকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাদের ডিএ সংক্রান্ত বিষয়ে ধারাবাহিকভাবে আরো চ্যানেল যারা করে তাদের সঙ্গে একভাবে এক টানা করে যাচ্ছেন। এর জন্য আপনাকে, এই যে আপনার উদ্যম লেগে থাকা, তার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে দীপাবলি, সারা ভারতবর্ষের দিকে তাকালে কেন্দ্র তো বটেই, ইতিমধ্যেই বেশ কয়েকটা রাজ্য, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এরা কিন্তু কেন্দ্রের সমান ডিএটা দিয়ে দিচ্ছেন। আসাম সরকার ঘোষণা করেছেন, পাশের রাজ্য ঝাড়খণ্ড করেছেন। অর্থাৎ সেসব রাজ্য এবং কেন্দ্রের সরকারি কর্মচারীদের দিওয়ালির আলো ঘরে ঘরে জ্বলছে। আর আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা একদিকে বর্তমান কাঠামোতে 40% পিছিয়ে মাত্র 18%তে দাঁড়িয়ে আছি, যেখানে 58% হয়ে গেল। এছাড়া পঞ্চম বেতন কমিশনের রোপা 2009 এরিয়ার পাওয়ার জন্য আমাদের আজ সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় থাকতে হচ্ছে। অর্থাৎ যে সমস্ত রাজ্যগুলো ইতিমধ্যে দেওয়ালির তোফা পেয়ে গেলেন 3% দিয়ে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেলেন, তাদের ঘরে যেমন দেওয়ালির আলো, আমাদের অন্ধকার। এই মধ্য দিয়েই আমাদের এবারে দীপাবলি পালন করা হচ্ছে। এবার আপনার মূল প্রশ্নে যাই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার যেমন তার 2 মাসের মধ্যে লিখিত হলফনামা দিয়েছেন, আমরা 1 মাসের মধ্যে দিয়েছি। এবং আমি দিল্লির যে খবর আমরা সংগ্রহ করেছি সূত্র মারফত, তাতে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি যারা ডিএ মামলা, একটু আপনাকে সংশোধন করছি, আপনি 2 মাস বা 1 মাস বলছেন, সেটা 2 সপ্তাহ বা 1 সপ্তাহ ভুল, সরি, ওটা 2 সপ্তাহ 1 সপ্তাহ ভুল হয়ে গেছে। তাহলে ডিএ না পেয়ে মাথায় বুদ্ধিও আমাদের শুকিয়ে গেছে। তো সেইখানে আজকে আপনার আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, তাতে রিটার্ন সাবমিশন গুলো জজ মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত মিশ্র মহাশয়, তাদের রিটার্ন সাবমিশনটা, আমাদের খবর, ওনারা রিটার্ন সাবমিশনটা দেখেছেন, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন, পর্যবেক্ষণ করছেন। মাননীয় 2 বিচারপতি যাদের ঘরে ডিএ মামলা শুনানি সমাপ্ত হয়েছেন, তারা যে রিটার্ন সাবমিশনটা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে 2 সপ্তাহের মধ্যে এবং 1 সপ্তাহের মধ্যে আমরা দিয়েছি, এগুলো সব কটা মোটামুটি ভাবে 4টে রিটার্ন সাবমিশন জমা পড়েছে। একটা রাজ্য সরকারের তরফ থেকে, 3টে মূল মামলাকারী সংগঠন, আমরা সরকারি কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এছাড়া ইন্টারভেনার হিসাবে সংগ্রামী যৌথ মঞ্চও দিয়েছে। তাহলে মোট 4টে হলো। এই 4টে রিটার্ন সাবমিশন কম কথা নয়। এবং তার মধ্যে আমি শুনতে পেরেছি একদল নাকি বিরাট বড় দিয়েছেন। সবই তো পড়বেন, জজ সাহেবরা পড়ে সেই পড়ার কাজটা প্রায় সমাপ্তির পথে আমরা শুনেছি। এবং এই সপ্তাহটা পুরোটাই দেওয়ালির ছুটি যাচ্ছে। পরের সপ্তাহ মানে নভেম্বরের প্রথম সপ্তাহ, প্রায় নভেম্বরের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর সম্ভাবনা উজ্জ্বল। এবং আজকের এই আমাদের হতাশাচ্ছন্ন দেওয়ালির মধ্যে একটাই আলোকবর্তিকা, যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়তো আমরা সুপ্রিম কোর্টের রায়টা পেয়ে যাব এবং রায় আমাদের পক্ষে যাবে বলে আজও আমি সেই বিশ্বাসটা রাখি, আশা রাখি। তো এরপরে যে রায়টা হবে, রায়ের মানে সবই সম্ভাবনা, এরপরেও যদি সরকার পক্ষ যদি কোন রকম টালবাহানা দেখে, তখন আপনাদের পদক্ষেপটা কি হবে? প্রথম কথা বলি যে কোন রাজ্যে কত বেশি দিয়ে দিচ্ছে, কোন ফর্মুলায় দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমার যতটুকু অভিজ্ঞতা সুপ্রিম কোর্ট নেবে না। সুপ্রিম কোর্ট যেটা নেবে, যে রাজ্য সরকারকে নিজের তৈরি করে রোপাতে এআইসিপিআই কে মান্যতা দেওয়া হয়েছে, অতএব এআইসিপিআই মেনেই রাজ্য সরকারকে বকেয়াটা দিতে হবে। এর বাইরে আমার ধারণা, আমি তো আইনজীবীও নই আর আমি বিচারপতিদের মনে কি আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার মামলার গতি প্রকৃতি সেই ট্রাইব্যুনাল থেকে আজ অব্দি দেখে যুক্ত থেকে আমাদের মনে হচ্ছে এআইসিপিআই বাইরে যাওয়া যায় না। ফলে রায় যে
খুব জটিল কিংবা বিরাট কিছু গম্ভীরতা কিছু নয়। এবং সুপ্রিম কোর্ট কি করবেন, তারা একটা অনেকটা পর্যবেক্ষণ লিখে শেষে রায়টা ছোট্ট রায় যে সরকারের করা স্পেশাল লিভ পিটিশন গ্রাহ্য হলো না খারিজ করে দেওয়া হলো। আমরা মনে করছি ওটা খারিজ হবে। খারিজ হয়ে গেলে তখন কিন্তু সরকারের কাছে আর সময় নষ্ট করার জন্য একটা রিভিউ পিটিশন করার চেষ্টা করবে। কিন্তু আমি যেটা আমাদের দিল্লির লয়ার এবং সুপ্রিম কোর্ট মারফত জানতে পেরেছি, এসব ক্ষেত্রে এই রিভিউ পিটিশনটা জেনারেলি শুনানি হয় না, মানে নেওয়া হয় না, এন্টারটেনই করা হয় না। ওটা রেজিস্ট্রি অফিসেই খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে মামলাটা কোথায় থাকলো? হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দেওয়া হলো, সেই স্পেশাল লিভ পিটিশন খারিজ হয়ে গেলে আবার মামলাটা হাইকোর্টে যে ফিরে এলো এবং হাইকোর্টে কন্টেম মামলাটা তখন শুরু হয়ে গেল। এবার কন্টেম মামলাতে এসে আর আমরা দিতে পারছি না, আমরা এটা মানছি না, আপনার ওই রায় চলে না, এই কথাগুলো বলার কোনো জায়গা থাকছে না। সুপ্রিম কোর্ট সব খারিজ করে দিল। যে মুহূর্তে খারিজ করলো তখন কন্টেম মামলায় হাইকোর্ট বলবে যে তুমি বকেয়াটা দিচ্ছ কি দিচ্ছ না। যদি সরকার বলে না আমি দিচ্ছি না, কেন দিচ্ছ না? না আমি দিতে পারছি না। কেন দিতে পারছো না? আমার কাছে অর্থ নেই। আমি আপনাকে এই যে এখন রায়টা বেরোবে, এইটা বকেয়া বকেয়া তো আপনাদের রয়েছে, কিন্তু আগেই যে 25% দিয়ে দেওয়ার কথা ছিল, তো এখন সেই রায়টা যেটা এখন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে রায়দান হবে, সেইখানে আপনারা কি মনে করছেন যে এই 25%টাই দেওয়ার কথা বলবে, নাকি একদম আপনাদের যা আপনাদের ন্যায্য পাওনা প্রত্যেকে হচ্ছে সেটাই দিয়ে দিতে বলবে? সেই ব্যাপারে যদি একটু বলেন। সুপ্রিম কোর্টের যেটা রায় দেওয়া হবে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার যে স্পেশাল লিভ পিটিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করেছিল, হাইকোর্টের কন্টেম্পটাকে অ্যাভয়েড করার জন্য, কন্টেম্পটাকে এড়িয়ে যাওয়ার জন্য, সুপ্রিম কোর্ট সেই রায় জাজমেন্টে দেবে যে ওই স্পেশাল লিভ পিটিশনটা আমরা গ্রাহ্য করলাম কি করলাম না। আমার এতদিন মামলা হয়েছে এবং বিশেষ করে অগাস্ট আর সেপ্টেম্বরে পরপর যতদিন ধরে মামলা হয়েছে, আর এটা সব পক্ষকে শুনানির সুযোগ দেওয়া হচ্ছে এবং রাজ্য সরকার বারবার বিচারপতিরা বলছেন আমরা প্রত্যেককেই সুযোগ দেব, পর্যাপ্ত সুযোগ দেব, কেউ যেন বলতে না পারে যে আমার বলা ছিল বলতে দেওয়া হয়নি। কাজে এটা যখন হয়ে শুনানি সমাপ্ত হয়েছে আর সুপ্রিম কোর্টে গ্রাহ্য হবে না, নতুন করে কিছু হবে না। এবারে মানে যা কিছু হবে নভেম্বরে কোর্ট খুললেই পরে রায়দান কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এসএলপি ডিসমিস হওয়া ছাড়া আর কোনো রাস্তাই নেই। এসএলপি যদি খারিজ হয়ে যায় তখন 25% থেকে বড় কথা হয়ে গেল পুরো বকেয়াটা। আমি ওই একদম পয়েন্টটাই পুরো বকেয়াটাই হাইকোর্টে কন্টেম্প পিটিশনে শুনানি হবে। এবং সরকার যদি শেষ পর্যন্ত, আমার ধারণা যেটা আপনার চ্যানেলে আমি বারবার বলেছি, সরকার অর্থের অভাবটা বলবার চেষ্টা করবে এবং এই অর্থের অভাবেও অন্য আমি যতটুকু যে রিটার্ন সাবমিশন কাগজ কিভাবে লিখেছেন নিয়ে তো আমার মন্তব্য করা সাজে না। অনেকে নিশ্চয়ই যুক্তি তত্ত্ব সহকারে মনে হয়েছে যে রাজ্যের অর্থের অভাব নেই, কিন্তু আমাদের কাছে বড় কথা হচ্ছে ওটা সুপ্রিম কোর্ট শুনবেই না। তুমি যেটা কমিট করেছো যে আমি আইসিপিআই দিয়ে দেবো, তাহলে এআইসিপিআই ডিএটা যখন ডিউ হয়েছে তুমি দাওনি, না দিয়েটা ওভার ডিউ হয়ে গেছে, এখন তোমার অর্থ নেই। এবং আমাদের আইনজীবী সুপ্রিম কোর্টের মাননীয় ব্যারিস্টার পাটুয়ালিজি বলেছিলেন যে সরকারের যদি সদিচ্ছা থাকে আপনার 25% যে অন্তর্বর্তী আদেশটা দিয়েছেন সেটাও ইনস্টলমেন্টে দিতে পারতো। সরকার যদি চাইতো ট্রাইব্যুনালও বলেছিল তুমি টাকাটা কিভাবে দেবে সেটা তুমি ঠিক করে নাও, কিন্তু সরকারের কোনো সদিচ্ছা ছিল না। অতএব তার টাকা আছে কি নেই এটা হাইকোর্টও শুনবে না। 10 বছর, এই বছর শেষ নভেম্বরে পেরোলে 10টা বছর পার হয়ে গেছে মামলা। এই 10 বছর আমরা মামলা করে এসেছি। 10 বছরে সরকার অনেক বার গেছে, অনেক প্রতিটি জায়গায় সরকার পরাস্ত হয়েছে, সরকারের যুক্তি টেকেনি। সরকার অর্থের অভাব দিল, সরকারকে শেষ পর্যন্ত তাহলে দেউলিয়া রচনা করা ছাড়া রাস্তা থাকে। আমরা চরম আশাবাদী রায় আমাদের পক্ষে আছে। ধন্যবাদ।